তো আজকে আমাদের অষ্টম সেশনের বিজনেস ল চ্যাপ্টার 1 দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি এবং প্রথমবারের মতোই আমরা সিকোয়েন্সিয়ালি যাচ্ছি। যেহেতু চ্যাপ্টার 1 দিয়ে শুরু করেছি, তার মানে চ্যাপ্টার 1 এর পর চ্যাপ্টার 2, চ্যাপ্টার 2 এর পর 3, 3 এর পর 4, এভাবে করেই শেষ করব, যেহেতু আমরা চ্যাপ্টার 1 দিয়ে শুরু করেছি। আর এবার আমাদের অনেক সময় আছে, আমরা বিজনেস ল এর ক্ষেত্রে মিনিমাম 24টা করে ক্লাস পাবো। সো ক্লাস একটু ধীরে সুস্থে যাবে, সবকিছু বোঝানোর মাধ্যমে যাবে। কোনোভাবেই আপনারা টেনশন করার কিছু নেই যে হ্যাঁ আমাদের ক্লাস শেষ হবে নাকি হবে না, এই ধরনের বিষয় নিয়ে চিন্তার কোনো কারণ নেই। ওকে, তো আপনাদের যারা পরিচিত আছে তাদেরকে চাইলে ক্লাসটা শেয়ার করতে পারেন, তারা যদি ক্লাসটা দেখে তার মাধ্যমে তারা উপকৃত হতে পারে। তো আর দেরি না করে আমরা আমাদের ক্লাসটি শুরু করতে যাচ্ছি। তো প্রথমে হচ্ছে কোম্পানিজ অ্যাক্ট 1994। আমরা এই বিষয় সম্পর্কে মোটামুটি যারা কিনা নবম দশম শ্রেণী থেকে কমার্সে আছি, ব্যবসা শিক্ষা শাখায় আছি, তারা এটা জেনে এসেছি। বাট আমরা যেহেতু এখন সিএ তে এসেছি, এখানে আমরা আরো অনেক নতুন কিছু জানবো। এবার আসুন, আমি যদি বলি টাইপস অফ কোম্পানিজ, তো এখানে বলছে দেয়ার আর মেইনলি 2 টাইপস অফ কোম্পানিজ। হ্যাঁ, একটাকে বলা হয়েছে প্রাইভেট আর একটাকে বলা হয়েছে পাবলিক। ঠিক আছে, এখন এটা পেজ নাম্বার 4। কিছু লাগবে না, যেটা লাগবে সেটাই আপনাদেরকে পড়াচ্ছি। ও আচ্ছা, বাই দ্য ওয়ে এটা একটু বলে নিই। সেটা হচ্ছে আমাদের ক্লাসে যা পড়ানো হবে, আমার মুখ দিয়ে যা কিছু বের হবে, সৃষ্টিকর্তার কৃপায় তার বাইরে আর কিছু লাগবে না। আপনাকে শুধু আমার পড়ানো, আমার মুখ দিয়ে কি বের হয়েছে সেটা, কোন কোন লাইন আমি দাগাচ্ছি সেটা, এগুলো আপনাকে নোট ডাউন করতে হবে। এবং আমাদের একটা বই আছে বিজনেস ল এর, আমাদের সার্টিফিকেট লেভেলের যে ম্যানুয়াল আছে, দ্যাট ইজ নট মোর দ্যান এনাফ টু পাস দ্য বিজনেস ল এক্সামিনেশন। কারণ বিজনেস লতে কোম্পানিজ অ্যাক্ট থেকে অনেক প্রশ্ন আসে, যা সংক্রান্ত তথ্য আমাদের ম্যানুয়ালে নেই, যেটা আমার বইতে আছে। তো আমরা প্রথমে যেহেতু কোম্পানিজ অ্যাক্ট দিয়ে শুরু করেছি, আমরা সব সময় কোম্পানিজ অ্যাক্ট সবার শেষের দিকে ধরি, ঠিক আছে, কিন্তু এবার একদম শুরু করেছি এটা দিয়ে। শেষের দিকে ধরি এই কারণে, কারণ এখানে আমার সময় কম লাগে। এখানে অনেকেরই পড়া আছে, সো সময় একটু কম লাগে, আর বাকিগুলোতে সময় একটু বেশি লাগে। তো এই কারণে আমরা এটা ধরতাম শেষে আর বাকিগুলো ধরতাম প্রথমে। এবার যেহেতু প্রথমে এটা ধরছি, তার মানে আপনাদের সবাই যারা আমাদের একাডেমিতে আছেন তাদেরকে অবশ্যই দ্রুত আপনারা বিজনেস ল আমার যে বইটা আছে ওইটা কিনে নিবেন। ঠিক আছে, ওইটার দাম রমজানের মাসে 750 টাকা রাখা হয়েছে, বইটার দাম 1000 টাকা ছিল। এই হচ্ছে বিষয়। আর বাকিটা বই কিনলে তারপরে বুঝতে পারবেন। এবার আসুন টাইপস অফ কোম্পানিজ। এর আগে যা আছে এগুলা কোনো কিছু আপনার জন্য দরকার নেই, আপনি যদি চান আপনার ভালো লাগে পুরো বই পড়তে পারেন। কেমন, আমি কি বুঝাইতে? বইটা কোথায় পাবো? বইটা ফারহানে পাবেন, বইটা আমাদের কাছে অনলাইনে পাবেন। বইটা নিমরুদ ব্যাগ নামে একটা পেজ আছে, ওই পেজে লিখলে পেয়ে যাবেন। ঠিক আছে, আপনাকে যদি আমি বলি, ওই পেজের নাম হচ্ছে NIMROD, দেন হচ্ছে BAZ। ঠিক আছে, এটা লিখে ফেসবুকে যে পেজটা আছে ওইখানে আমাদের বই ছাড়া অন্য একটা বইও বিক্রি করে। সো ওনাদের মানে বইও কিনতে পারে, ওরা হচ্ছে অ্যাসুরেন্সেরও বই সেল করে, তারপরে হচ্ছে আপনার বিজনেস ফাইন্যান্সেরও আছে ওনাদের বই। ওইগুলো আমাদের বই না, এটা ওনাদের আর একটা পাবলিকেশন আছে, ওই পাবলিকেশনের বইও সেল করে, আমাদেরটা ওনারা করে। সো আপনি চাইলে নিমরুদ ব্যাগ থেকে নিতে পারেন, আর মানে বাসায় বসেই। ঠিক আছে, ওকে দেন। নীলসা থেকে পাওয়া যাবে? হ্যাঁ যাবে, ফারহান বুক সেন্টারে পাওয়া যাবে। আসেন, প্রাইমারিলি দেয়ার আর 2 টাইপস অফ কোম্পানিজ। তাহলে প্রাথমিকভাবে কোম্পানিকে 2 ভাগে ভাগ করেছে। প্রাথমিকভাবে কি বলা হয়েছে? প্রাথমিকভাবে এমনিতে কোম্পানির টাইপ অনেক, কিন্তু প্রাইমারিলি 2 ধরনের। কিন্তু আমি আরো একটা কথা বলি, আমার শ্রদ্ধেয় গুরু ইয়াসিন মিয়া এফসিএ স্যার, উনি বর্তমান আইসিবি তে ক্লাস নেন না। তো আমি মনে করতে পারি যে কোম্পানিজ অ্যাক্টের গুরু হচ্ছেন ইয়াসিন মিয়া এফসিএ স্যার। হ্যাঁ, তো আমি ওনার বিষয়টাকে স্বীকার করি, ওনার থেকে অনেক কিছু আমি শিক্ষা নিয়েছি। তো উনি এখানে এই জায়গাটাতে 3টা পড়িয়েছেন। কয়টা? 3টা। পাবলিক কোম্পানি, প্রাইভেট কোম্পানি, আর হচ্ছে 1 পার্সন কোম্পানি। কি 1 পার্সন কোম্পানি?
তো 1% কোম্পানিকে সংক্ষেপে ওপিসি বলে। ঠিক আছে, 1% কোম্পানিকে সংক্ষেপে কি বলে? ওপিসি। 1% কোম্পানিকে সংক্ষেপে ওপিসি বলে। আমাকে একটু সময় দিন, আমার ল্যাপটপটা বন্ধ হয়ে যাচ্ছে। okay. এবার আসুন, তো 1% কোম্পানিকে অনেকে প্রাইভেট কোম্পানির আন্ডারে ধরেছে, মানে অনেকে এটাকে পড়ানোর সময় প্রাইভেট কোম্পানির ভিতরে 1% কোম্পানিকে কনসিডার করে। ঠিক আছে, তবে 1% কোম্পানি কাইন্ড অফ প্রাইভেট না, ওইটাতে মাত্র একজন ব্যক্তি কোম্পানি খুলে ফেলতে পারে। ঠিক আছে, তো 1% কোম্পানি কি? প্রাইভেট। কিন্তু যখন আমাদেরকে স্যার পড়িয়েছিলেন তখন হচ্ছে 1%কে আলাদা করে পড়িয়েছিলেন। তো 1% কোম্পানি সম্পর্কে অনেক প্রশ্ন পরীক্ষার হলে আসে, কিন্তু আমাদের বইতে এই সংক্রান্ত খুব একটা তথ্য দেওয়া নেই, বা আছে কিনা তাও অনিশ্চিত। তো আপনারা এই 1% কোম্পানি রিলেটেড সেকশন ক্লজ থেকে শুরু করে সবকিছু আমার বইতে পেয়ে যাবেন। এবার আসুন প্রাইভেট কোম্পানি। প্রাইভেট কোম্পানি বলছে কোন সেকশনে বলছে? অ্যাকর্ডিং টু সেকশন 2 এর কিউতে প্রাইভেট কোম্পানি সংজ্ঞা দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে প্রাইভেট কোম্পানি মিনস এ কোম্পানি হুইচ বাই ইটস আর্টিকেল রেস্ট্রিক্টস দ্য রাইট টু ট্রান্সফার ইটস শেয়ার। অর্থাৎ প্রাইভেট কোম্পানি হচ্ছে সেই কোম্পানি যেখানে একজন ব্যক্তি তার শেয়ার আরেকজনকে ট্রান্সফার করতে পারে না। প্রহিবিটস এনি ইনভাইটেশন টু দ্য পাবলিক টু সাবস্ক্রাইব ফর ইটস শেয়ার অর ডিভেঞ্চার। অর্থাৎ জনগণের উদ্দেশ্যে শেয়ার ক্রয়ের জন্য আমন্ত্রণ জানাতে পারে না কিংবা প্রসপেক্টাস ইস্যু করতে পারে না। প্রহিবিট মানে নিষিদ্ধ করা হয়েছে। লিমিট দ্য নাম্বার অফ ইটস মেম্বার নট 250, নট ইনক্লুডিং পার্সন হু আর ইন ইটস এমপ্লয়মেন্ট। তার মানে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। বলছে প্রাইভেট লিমিটেড কোম্পানির সর্বোচ্চ সদস্য সংখ্যা 50 জন, তবে সেটা এমপ্লয়ীদেরকে বাদ দিয়ে। এমপ্লয়ীদেরকে বাদ দিয়ে। তার মানে ধরুন আমি যদি বলি আমার কোম্পানিতে 60 জন শেয়ার হোল্ডার আছে, এর মধ্যে 11 জন এই কোম্পানিতে চাকরি করে, এটা একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। এখানে কি ল এর ভায়োলেশন হয়েছে? না, হয়নি। কেন হয়নি? কারণ ওই 11 জন তো চাকরি করে। তো 11 জন 60 থেকে 11 বাদ দিলে কত হয়? 49 জন। তাহলে তো ঠিকই আছে, ঠিক আছে না? জি। আপনাকে বলছে সর্বোচ্চ হইতে পারে 50 জন, তবে সেটা যারা চাকরিজীবী তাদেরকে বাদ দিয়ে। আপনি শেয়ার হোল্ডার, কিন্তু আপনি এখানে চাকরি করতেই পারেন। তো যদি আপনি শেয়ার হোল্ডার প্লাস চাকরি করেন আপনাকে বাদ দিয়ে গুণা হবে। আপনাকে বাদ দিয়ে যদি 50 জন হয়, 50 জনের কম হয় বা 50 জন পর্যন্ত হয়, তার মানে এখানে ল এর কোনো ভায়োলেশন করা হয়নি। ঠিক আছে, ওকে। আমরা কিন্তু শুধু 50 জনের বিষয়টা জানতাম যারা আমরা 9-10 থেকে পড়ে আসছি, কিন্তু এই বিষয়টা কি জানতাম অনেকে? জি না। কি হইলো? আর সবাই জানতো? শুধু 2 জন জানতো না নাকি? ভাই জানতাম। জানতেন? হ্যাঁ ভাই জানতাম। আচ্ছা ঠিক আছে, গুড। এটা কি গ্রাজুয়েশনে থাকাকালীন জানতেন নাকি আরো আগেই জানতেন, নাকি ভাই সিএতে এটা আসার পর কলেজে, জানতেন? ভাই কলেজে জানতাম। আচ্ছা আচ্ছা, গুড। না এটা আবার অনেক জায়গায় এক্সপ্লেন করতো না। কোন কলেজে জি ছিলেন ভাইয়া? ভাই আমি ইকরা বলছিলাম, ভাই আমি ঢাকা কমার্স কলেজে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, গুড। এবার আসুন, এরপর বলছে প্রাইভেট কোম্পানিজ মে বি লিমিটেড বাই শেয়ার অর লিমিটেড বাই গ্যারান্টি। প্রাইভেট কোম্পানি দুই ভাবে হইতে পারে, একটা হচ্ছে হয় শেয়ার দ্বারা লিমিটেড, আর একটা হচ্ছে গ্যারান্টি দ্বারা লিমিটেড। শেয়ার দ্বারা লিমিটেড মানে আপনি যে শেয়ারে ইনভেস্ট করছেন আপনার দায়টা ওই শেয়ারের মধ্যে সীমাবদ্ধ, এর বাইরে আর টাকা দেওয়া লাগবে না। আর গ্যারান্টি দ্বারা লিমিটেড মানে হচ্ছে কি আপনি তার বাইরে আলাদা করে মানে ধরেন কোনো কারণে কোম্পানি যদি লিকুইডেশনে যায় এখন, তখন যদি পাওনাদাররা টাকা পেয়ে থাকে তখন আপনি শেয়ারের পাশাপাশি আপনাকে একটা অ্যামাউন্ট, মিনিমাম অ্যামাউন্টের গ্যারান্টি দিতে হবে যে যদি আরো লাইবিলিটি থেকে যায় তাহলে কত টাকা এক্সট্রা আপনি আপনার পকেট থেকে আলাদা করে দিবেন। ধরেন আপনার শেয়ার আছে 50 লাখ টাকা শেয়ার কিনছেন, তো ওই কোম্পানির লাইবিলিটি রয়ে গেছে, যদি আপনার লিমিটেড বাই গ্যারান্টি হয়ে থাকে তাহলে যারা শেয়ার হোল্ডার তারা আরো গ্যারান্টি অ্যামাউন্ট বলতে হয়, ধরেন 10 লাখ টাকা। কারণ আপনার 50 লাখ টাকা শেয়ারের টাকা এটা তো গেলই, তাতে আরো আপনার পকেট থেকে লাইবিলিটি যদি
তাও পরিশোধ করা না হয়ে থাকে, তখন আপনার পকেট থেকে আরো 10 লাখ টাকা দিতে হবে। ঠিক আছে? তো ওই যে 10 লাখ টাকা অ্যামাউন্টটা, ওইটাকেই গ্যারান্টি বলে। বোঝা গেছে? জি। ওকে, জি ভাই। এবার আসুন পাবলিক কোম্পানি। ইকরা ইশা শাহির, আপনি তো মনে হয় আমাদের সাথে ছিলেন না? হ্যাঁ ভাই ছিলাম, আবার করতেছি। হ্যাঁ, এবার থাকবেন? ইনশাল্লাহ ভাই। আচ্ছা ঠিক আছে, দেখেন প্রাইভেট কোম্পানিজ মে বি লিমিটেড বাই, তো বললাম। ওকে, এবার হচ্ছে পাবলিক কোম্পানি। পাবলিক কোম্পানির সংজ্ঞা দিছে কোন জায়গায়? সেকশন 2 এর আরে। ঠিক আছে, 2 এর আরে, আরেই তো বলছে না, ইউআর, হ্যাঁ ঠিক আছে, আরে দিছে। পাবলিক কোম্পানির সংজ্ঞা দিছে। এবার পাবলিক কোম্পানিকে ক্লাসিফাই করা হয়েছে 3টা টাইপে। একটা হচ্ছে লিমিটেড বাই শেয়ার, একটা হচ্ছে লিমিটেড বাই গ্যারান্টি, আর একটা হচ্ছে আনলিমিটেড। তো লিমিটেড বাই শেয়ার কি আমি সেটা বুঝাইলাম, লিমিটেড বাই গ্যারান্টি কি আমি সেটাও বুঝাইলাম। আর আনলিমিটেড কোম্পানিজ কি, যেখানে অন্তত মানে মেন কথা হচ্ছে এখানে কোনো লিমিটেশনের মধ্যে থাকবে না, যত টাকা পাওনাদাররা পাবে সকল টাকা দিতে তারা বাধ্য থাকবে, সকল টাকা দিতে। ওইগুলো হচ্ছে আনলিমিটেড কোম্পানিজের বৈশিষ্ট্য। তো আনলিমিটেড কোম্পানিজের অস্তিত্ব বাংলাদেশে নাই আর কি নর্মালি। ঠিক আছে? আর আরো একটা কথা বলা হয়েছে যে এখানে ভিতরে এমন কিছু দাগানোর নাই, যা আমি মুখে বলছি এগুলো এখানে লিখছে। তো কোম্পানি লিমিটেড বাই শেয়ার সেটাও বললাম, লিমিটেড বাই গ্যারান্টি সেটা কি কিভাবে সেটাও বললাম। আর আনলিমিটেড কোম্পানিজের ক্ষেত্রে বলা হয়েছে আনলিমিটেড কোম্পানি মেবি উইথ অর উইদাউট শেয়ার ক্যাপিটাল, অর্থাৎ এখানে শেয়ার ক্যাপিটাল যুক্ত শেয়ার ক্যাপিটাল ছাড়া 2 ধরনের কোম্পানি আনলিমিটেড কোম্পানিতে হতে পারে বা থাকতে পারে। এবার আসেন স্ট্যাচুটরি কোম্পানি। এখন স্ট্যাচুটরি কোম্পানি কাকে বলে? ধরেন যেই কোম্পানি আলাদা করে কোনো কোম্পানিজ অ্যাক্টের অনুযায়ী হয় না। তো আমাদের বাংলাদেশে কোম্পানি নর্মালি গঠিত হয় কোন কোম্পানি অনুসারে? Companies Act 1994. কোম্পানি 94। আর যদি সেটা ব্যাংক হয় তাহলে 1991। ব্যাংকিং কোম্পানি অ্যাক্ট 1991। ওকে, এখন এই যে আপনার এর বাইরে ধরেন কোম্পানিজ অ্যাক্টের বাইরে গিয়ে দেশের স্পেশাল অ্যাক্ট অথবা আইনের মাধ্যমে যদি কোনো কোম্পানি হয়ে থাকে, তখন সেক্ষেত্রে সেটাকে কি বলে? স্ট্যাটুটরি Statutory কোম্পানি। company. ওকে, ক্লিয়ার তো না? জি। জি। ওকে, এবার আসুন স্ট্যাচুটরি কোম্পানি ইজ এ কোম্পানি ইনকর্পোরেটেড বাই স্পেশাল অ্যাক্ট অর লেজিসলেচার অ্যান্ড নট আন্ডার দ্য কোম্পানিজ অ্যাক্ট, অর্থাৎ এটা কোম্পানিজ অ্যাক্টের আন্ডারে হয় না। যেমন বাংলাদেশে আছে রেলওয়ে, গ্যাস, ইলেকট্রিসিটি, এগুলা। ঠিক আছে? এগুলা হয় কিভাবে? ইনকর্পোরেটেড বাই এ স্পেশাল অ্যাক্ট অফ পার্লামেন্ট, এটা পার্লামেন্টের স্পেশাল অ্যাক্টের মাধ্যমে গঠিত হয়। ঠিক আছে? কি উচ্চারণটা বুঝতে পারতেছেন, এটা অর্থ কি? এটার অর্থ হচ্ছে আইন, আইন। এটা উচ্চারণটা একটু বলেন। সংবিধিবদ্ধ কোম্পানি। এটাকে অনেকে লেজিসলেচার বলে, অনেকে এখানে বেসিক্যালি আমি কিছু কথা আপনাদেরকে বলে রাখি। ধরেন আমরা ল পড়তে গেলে MINUTES, হ্যাঁ, এটাকে কি বলে বলেন তো? মিনিটস। আবার এটাকে অনেকে মাইনার্স তো বলে, কি বলে? মাইনাস। মাইনার্স তো বলে। এখন কোনোটা কি ভুল আছে? না। না। নাই। তো এখন এখানে বিষয়টা হচ্ছে যে লতে কিছু শব্দ আছে যেগুলা কিনা এক একজন এক এক ভাবে উচ্চারণ করে থাকে। তো এই ক্ষেত্রে ওই ধরনের কোনো প্যারা নিয়েন না। আবার যেমন ধরেন AD, এটা অর্থ কি তাহলে কি লিখবো? আইন। আইন, আইন, হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আর উদাহরণ না দিই, আর উদাহরণ দিলে এটা অ্যাডজেক্টিভ দিতে নিছিলাম। ওকে, দেখেন এরপর হচ্ছে চার্টার্ড কোম্পানি। তো চার্টার্ড কোম্পানি কেমনে গঠিত হয়? ইনকর্পোরেটেড বাই রয়্যাল চার্টার। তার মানে ধরেন কোনো একটা দেশের কোনো বিশেষ পরিবার আছে, তাদেরকে সবাই কি করে? মান্য করে। দেশের সরকার হইলেও তাদেরকে গিয়ে মান্য করে, তাই না? ওই সকল জি। পরিবারকে রয়্যাল চার্টারের অন্তর্ভুক্ত। যেমন এই যে মানে ভারতবর্ষ যখন ছিল বা ভারতীয় উপমহাদেশে, তখন ব্রিটিশদের কথায় একটা কোম্পানি গঠিত হয়েছিল না, যেটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তাই না? জি। গঠিত হয়েছিল। তো এখন তো ধরেন বাংলাদেশে তো সরকার বা দেশ বা হচ্ছে আপনার ইন্ডিয়া তো এরকম কিছু আছে, কিছু কিছু দেশ আছে এখানে রয়্যাল চার্টার বিলং করে, যেমন ধরেন রাজা টাজা টাইপের আর কি। আমার ওই দেশগুলোর সম্পর্কে জ্ঞান কম, কারণ যারা BCS পরীক্ষা বেশি দিচ্ছেন, জেনারেল নলেজ বেশি ঘাটাঘাটি করছেন, তাদের ওই সম্পর্কে জ্ঞান বেশি থাকবে।
তো ওই সকল দেশগুলোতে ওই সকল পরিবারের হুকুমে যদি কোনো কোম্পানি গঠিত হয় তখন তাদেরকে চার্টার্ড কোম্পানি বলে। বুঝছেন? জি জি ওকে, এবার আসেন রেজিস্টার্ড কোম্পানি। রেজিস্টার্ড কোম্পানি কাকে বলে? যেটা কিনা কোম্পানিজ অ্যাক্টের আন্ডারে গঠিত হয়েছে। ওই যে একজন লিখছে যে অস্ট্রেলিয়া, ইউকে এগুলাতে আছে। ওকে, আচ্ছা আওয়াল ওয়াহিদ, আপনি আরেকবার মোটামুটি একটু ভালো বলবেন, আমি ক্লিয়ার হইনি চার্টার্ড কোম্পানিটা। বলছি। বিভিন্ন সময় বিভিন্ন দেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিবারবর্গ থাকে, যাদের কথায় দেশের ইকোনমিতেও প্রভাব পড়ে, প্রত্যেকটা ঘটনায় প্রভাব পড়ে, নট অনলি ইকোনমিতে। তাদের আদেশে যদি কোনো কোম্পানি গঠন করে সেটাকেই চার্টার্ড কোম্পানি বলে। ভাই ঠিক বাংলাদেশে আছে? আমার নাই। বাংলাদেশে নাই, বাংলাদেশে নাই ভাই, দোয়া করিয়েন বাংলাদেশে যেন এমন একজন আসে, কেমন? জি আমার ভাইয়া। জন্য দোয়া ঠিক করিয়েন, আছে ঠিক আছে? ঠিক আছে অবশ্যই। দেখেন, আমরা নোবেল ভাই এবার আশা দেখেন করি। বলছি। হ্যাঁ, কিছু আমরা হ্যাঁ নোবেল বলছেন? ভাই দোয়া আশা করি করি। অবশ্যই। ওকে ভাইয়া, ওকে ওকে। যাতে এভাবে আমি যদি বলি যে এই যে আমাদের কোম্পানি হবে, রুবেল হাসান ভাই দিবে, হ্যাঁ এটা কোম্পানি হবে কালকে থেকে, শেষ। আমি বলে দিচ্ছি মানে কোম্পানি শেষ। এবার দেখেন, এবার হ্যাঁ হচ্ছে হ্যাঁ কি, হ্যাঁ, চার্টার্ড ইনশাল্লাহ। চার্টার্ড কোম্পানি দেন ভাই, যেহেতু ইনশাল্লাহ বলছেন তার মানে কোনো না কোনো এক সময় হবে, তাই না? জি হইতেই পারে, হ্যাঁ হবে হবে কোথাও হবে যেহেতু আছে ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমাদের ভাই, দেশেও দোয়া হবে। হ্যাঁ দেখেন, চার্টার্ড কোম্পানি গেল। এবার আসেন রেজিস্টার্ড কোম্পানি। বলছে যেটা কোম্পানিজ অ্যাক্টের আন্ডারে গঠিত এবং যেটাতে কিনা সার্টিফিকেট অফ ইনকর্পোরেশনের মাধ্যমে কোম্পানির জন্ম লাভ করে, এবং যেটা কিনা আরজেএসসি এন্ড এফ এ, কোন জায়গায়, আরজেএসসি এন্ড এফ, তাইলে এখানে হচ্ছে রেজিস্ট্রার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ এন্ড ফার্মস। ঠিক আছে? আরজেএসসি এন্ড এফ এ রেজিস্ট্রেশন করে ওই কোম্পানির জন্ম লাভ করে, তাকে বলা হয় আর জে এস আরজেএসসি এফ এফ বুঝি নাই ভাইয়া। আর জে আর জে হ্যাঁ এফ সি সি এস। এন্ড এফ। হ্যাঁ ঠিক আছে। তো যারা এই যে এখানে অনেকে আরজেএসসি আরজেএসসি বলে, কিন্তু পিছনে একটা এফও আছে, কেমন? তো এখানে শুধু আরজেএসসি এন্ড এফ এ শুধুমাত্র কোম্পানির ইনকর্পোরেশন হয় না, ফার্মেরও ইনকর্পোরেশন হয়। আমরা বলছি না যে কোনো না কোনো একটা ক্লাসে বলছিলাম, মনে হয় অ্যাকাউন্টিং ক্লাসে, যে ফার্ম তিন ভাবে গঠিত হইতে পারে, অর্থাৎ পার্টনারশিপ মানে পার্টনারশিপ ফার্ম, সেটা তিন ভাবে গঠিত হইতে পারে। একটা হচ্ছে মৌখিক, একটা হচ্ছে লিখিত, আর একটা হচ্ছে লিখিত নিবন্ধিত। যখন লিখিত নিবন্ধিত হয় তখন এই জায়গায় গিয়ে রেজিস্ট্রেশন নেওয়া লাগে। বোঝা গেছে? জি জি ভাইয়া। ওকে, এবার চলে আসেন হোল্ডিং কোম্পানি কাকে বলে, সাবসিডিয়ারি কোম্পানি কাকে বলে। কি হইলো, আমার পেজ আটকে গেছে কেন? দেখেন হোল্ডিং কোম্পানি কেমন, আমি আরজেএসসি এন্ড এফটা মুছে দিই, এখন এটা তো লেখা হয়ে গেছে আপনাদের অনেকের। আসেন হোল্ডিং কোম্পানি। বলছে হোল্ডিং, ওমা, ও আচ্ছা এই জায়গায় যা পড়ছে। হোল্ডিং কোম্পানি হোল্ড, কি বলছে, মোর দেন 50% অফ শেয়ার অর ভোটিং রাইট। হ্যাঁ, অন্য একটা কোম্পানিতে, মানে ধরেন এক্স হচ্ছে একটা কোম্পানি, এক্স হচ্ছে কি কোম্পানি। একটা কোম্পানি, ওয়াই হইলো আর একটা কোম্পানি। এখন ওয়াই এর টোটাল 100টা শেয়ার আছে। ঠিক আছে, এখন ওয়াই এর 100টা শেয়ারের মধ্যে 50টা শেয়ারের মালিক, মানে 50টা শেয়ারের টাকা দিয়ে দিছে এক্স কোম্পানি। কয়টা? 50। 50টা। তাইলে আমি যদি বলি ওয়াই কোন কোম্পানি, এক্স কোন কোম্পানি, তাহলে কি বলবেন? ওয়াই আলাদা কোম্পানি, ওয়াই হচ্ছে পুরো একটা কোম্পানি, কিন্তু এক্স হচ্ছে হোল্ডিং কোম্পানি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে ওয়াই এবং এক্স এখানে দুইটাই আলাদা আলাদা কোম্পানি এবং কেউই কারো হোল্ডিং না। কেন না? কারণ এখানে একটা শব্দ বলা হয়েছে, মোর দেন 50%। কি বলছে? মোর দেন। মোর দেন এখন ওয়াই এর 50% শেয়ার যদি এক্স কিনেও ফেলে, তাও এক্স কে আপনি হোল্ডিং কোম্পানি বলতে পারবেন না। কেন পারবেন না? কজ 50% কিনছে, 51% তো কিনে নাই, তাই না? হুম হুম হুম। এবার আসেন, তাহলে এবার যদি এমন হইতো যে ওয়াই
ওয়াই এর 100টা শেয়ারের মধ্যে এক্স কিনে ফেলছে 51টা। এক্স কিনে ফেলছে কয়টা? 51টা। তাহলে ওয়াই এর বাকি আছে আর 49% শেয়ার, তাই না? জি এখন যে 49% শেয়ার বাকি আছে, তাহলে যেহেতু এখানে বোঝা যাচ্ছে যে ওয়াই কোম্পানিটার 50%-এর বেশি শেয়ার এক্স কিনে ফেলছে, তাহলে এখানে এক্স হচ্ছে কি? হোল্ডিং কোম্পানি। হোল্ডিং হোল্ডিং কোম্পানি, কোম্পানি, ওয়াই হচ্ছে এখানে কি? সাবসিডিয়ারি সাবসিডিয়ারি কোম্পানি। কোম্পানি। এবার গেল কোথায় গেছে? আমরা এটা গেছে মাত্র শেয়ারের ঘটনায়। কোথায় গেছে? শেয়ারের ঘটনা। শেয়ারের ঘটনা। এবার আমরা যাব ভোটিং রাইটের ঘটনা। আমরা কিন্তু এট এ টাইম হোল্ডিং প্লাস সাবসিডিয়ারি দুইটাই পড়ে ফেলতেছি, ঠিক আছে? যাতে আবার পরে গিয়ে পড়া না লাগে, আমি বলতে বলতে সব বুঝিয়ে দিচ্ছি, কেমন? এখানে এত ভেঙে চুরে বোঝানো নাই। এবার আসেন, তাহলে গেল, এখানে গেল শেয়ারের ঘটনা। ওকে, এবার ধরেন একটা বিষয় জিজ্ঞেস করি। ধরেন একটা কোম্পানির আপনি 50টা শেয়ার কিনছেন, আমি 10টা শেয়ার কিনছি। আপনি কয়টা ভোট দিতে পারবেন, আমি কয়টা ভোট দিতে পারবো? একটা দুইটা দিতে পারবো। না, আপনি একটা পারবেন, আমি একটা পারবো, ঠিক না? আপনি জি 50টা কিনলে আপনি কয়টা ভোট দিতে পারবেন? একটাই। একটা আমি যদি একটা শেয়ারও কিনি তাইলে আমি কয়টাও দিতে পারবো? একটা। একটাই। তাহলে এবার ধরেন এক্স একটা কোম্পানি, ওয়াই একটা কোম্পানি, কেমন? এবার আমি বুঝাইতে হলে একটু বড় উদাহরণ দিতে হবে, এগুলো এই জায়গা থেকে সরে আসতে হবে। কই যাব, একটু খালি জায়গায় আসি। দেখেন এখানে আসছি, ওকে। ধরেন এবার আমি যদি বলি নোবেল প্রফেশনাল একাডেমি, এটা একটা কোম্পানি, কেমন? নোবেল প্রফেশনাল কনসালটেন্সি, এটা একটা কোম্পানি। নোবেল প্রফেশনাল পাবলিকেশন, এটা একটা কোম্পানি। নোবেল সাইন, এটা একটা কোম্পানি। নিমরুদ ব্যাগ, এটা একটা কোম্পানি। তাহলে এখানে কয়টা কোম্পানি করলাম? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা কোম্পানির কথা বলছি কি না? জি বলছি। এবার ধরেন এবিসি হইলো একটা কোম্পানি, কেমন? তাহলে এখানে টোটাল 6টা কোম্পানির নাম আমি নিছি, কেমন? এবার কোম্পানি বোঝাইতে গেলে একটা বিষয় মাথা রাখবেন, আমরা কথায় বলি যে কোম্পানি হচ্ছে কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী, বলি না? জি তার মানে কি, সে নিজ নামে পরিচালিত প্রতিষ্ঠিত হইতে পারে, তার নিজস্ব সিলমোহর আছে, আছে না? জি তো কৃত্রিম ব্যক্তি সত্তা মানে আর্টিফিশিয়াল মানুষ, ঠিক কিনা? জি তার মানে সেও একজন ব্যক্তি, তাই না? হুম হুম তাহলে কোম্পানি কি ভোট দেওয়ার অধিকার আছে নাকি নাই? আছে। যেহেতু কোম্পানি একটা ব্যক্তি, তাহলে কোম্পানিও তো ভোট দিতে পারবো না? জি কোম্পানি নিজে দিব না, আবার তার পক্ষে কেউ দিব। আচ্ছা, তার কপি কেউ দিবে। এখন ধরেন কিছু বলবেন সাব্বির আহমেদ? না ভাই, বললাম যে কোম্পানির পক্ষ হয়ে কেউ ভোট দিবে। কেউ ভোট দিবে, হ্যাঁ। এখন ধরেন এবিসি কোম্পানির টোটাল শেয়ার হচ্ছে কয়টা? 100টা। কয়টা? 100টা। 100টা, বা ধরেন 100%। 100% শেয়ারের 5% কিনছে এনবি কোম্পানি, 5% কিনছে এনএস কোম্পানি, 5% কিনছে এনপিপিবি মানে নোবেল প্রফেশনাল পাবলিকেশন, এনএস মানে নোবেল সাইন, এনবি মানে নিমরুদ ব্যাগ, এনপিসি মানে নোবেল প্রফেশনাল কনসালটেন্সি। টোটাল কত পার্সেন্ট শেয়ার এরা 4জন কিনছে? 20%। 20%। এবিসি কোম্পানির যে মেইন মালিক, তার হাতে আছে কত পার্সেন্ট? ধরেন তার হাতে 80%। আছে আপনার 80%। কত 80%। পার্সেন্ট? 80%। 80%। তো সে যে 80% আছে, সে কয়টা ভোট দিবে? একটা। একটা দিবে। একটা। 80টা কেমনে দিব? একটা দিবে। একটা দিব। কয়টা দিব? তো যতটাই তার শেয়ার থাকুক না কেন, ভোট তো সে একটা দিতে পারবে, তাই না? পারবে জি কিনা? ভাইয়া। এখন আমি যদি বলি এই যে যে যাদের কাছে 20টা শেয়ার আছে, তারা কয়টা ভোট দিতে পারবে? 4টা। 4টা ভোট দিতে পারবে। এখন এই 4টা কোম্পানির আবার 50%-এর বেশি শেয়ার ওন করে আছে নোবেল প্রফেশনাল একাডেমি। তার মানে আলটিমেটলি নোবেল প্রফেশনাল একাডেমির এই এবিসি কোম্পানিতে কয়টা ভোট দেওয়ার অধিকার আছে? 5টা। 4টা। 4টা। আমি তো ভাইয়া এনপিএ এনপিআর। দিয়ে কিছু কিনাই নাই, এনপিএ দিয়ে তো কিছু কিনাই নাই। ও আচ্ছা আচ্ছা, জি ভাইয়া তো তো বুঝছি। হ্যাঁ, ওকে। এখন ধরেন এর তার মানে কি ভোটিং রাইট বেশি আছে না? জি ভাইয়া। আছে। তো তার মানে ভোটিং রাইটের দিক বিবেচনায় এ এখন হয়ে যাবে কি? হোল্ডিং কোম্পানি হয়ে যাবে। বোঝা গেছে? জি ভাইয়া। তাহলে ভোটিং রাইটের মাধ্যমে আপনি শেয়ার কম কিনেও আপনি হোল্ডিং কোম্পানি হইতে পারেন। বোঝা গেছে?
জি বুঝলাম না ভাইয়া এটা এটা কেস বুঝেন নাই? কেন বুঝেন নাই? এটা এখানে কিন্তু সে কয়টা শেয়ার হোল্ডিং কিনছে? কোম্পানির আগেরটাতে সে কিনছিল 51টা শেয়ার, এভাবে হোল্ডিং হয়েছে। আর এখানে সে শেয়ার কিনছে 20টা শেয়ার। এই এনপিএ এই 4টা কোম্পানিরে দিয়া 5টা করে 20টা শেয়ার কিনাইছে। বোঝা গেছে? জি এনপিএ তো 4টা ভোট দিবে না, ভোট তো দিবে এরা। এনপিসি একটা দিবে, এনপিপি একটা দিবে, এনএস একটা দিবে, এনবি একটা দিবে, কিন্তু তাদের মালিক কে? এনপিএ। এনপিএ না, এনপিএ তো ভোটই দিব না, ভোট দিবে 4জন, কিন্তু তাদের মালিক জি তো এনপিএ না। আলটিমেটলি জি এনপিএ তো ওদের থেকে মানে ভোটার ইয়ার বেশি তারা ওন করতেছে না। বুঝছেন এবার? জি 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 তার মানে মানে বিষয়টা ভোটিং হলো রাইট এমন যে বেশি আমার ঘরে আমরা 4জন আছি, ঠিক এনপিএ আছে, আমরা 4জন ভোট দিতে পারি, তা আমরা 4জন 4টা ভোট দিব না? তো এখন জি এনপি এর কি যাওয়ার দরকার আছে? এনপিএ বয়স হয়ে গেছে, উনি ভোট দিতে চাইবো না। আর এখানে তো বয়সের উপর না, এখানে হচ্ছে কোম্পানির শেয়ার দেবো। এনপিএ তো কোনো শেয়ার কিনে নাই, কিনাইছে এদেরকে দিয়া। বুঝছেন এবার? জি জি। জি এটাই হচ্ছে টুইস্ট বা খেলা। ক্লিয়ার? তার মানে কিন্তু ভাইয়া ওই ভোটিং রাইট ভাইয়া এখানে যে কার জন্য 50% উপরে বেশি? শেয়ার থাকতে হবে না হোল্ডিং কোম্পানি হইতে হইলে? না না, বলছে যে শেয়ার অর ভোটিং রাইট থাকতে হবে। এই যে দেখেন, মোর দ্যান 50% অফ শেয়ার অর বলছে এখানে, এই যে এখানে একটা শব্দ লিখছে অর অর, ও ঠিক আছে? তো হ্যাঁ এখন তো হ্যাঁ ভোটিং রাইট আছে তাদের 50%-এর উপরে। তো এখানে 50% মানে কি? এখানে 50% মানে হয়েছে যদি এমন হইতো যে এখানে টোটাল 100% হয়েছে 5টা ভোট, তো এরা একলাই 4টা ভোট দিতেছে, তাই না? জি জি বুঝছেন এবার? হ্যাঁ ক্লিয়ার তো হ্যাঁ না? হ্যাঁ এখন ওকে, আসেন। তাহলে এনপিএ এখন একটা হোল্ডিং কোম্পানি হয়ে গেল এবিসি। এক্স্যাক্টলি, এবিসির একটা হোল্ডিং কোম্পানি হয়ে গেছে এনপিএ, কারণ এনপিএ তার সিস্টার কনসার্নদেরকে দিয়ে বা তার সাবসিডিয়ারিকে দিয়ে 4টা শেয়ার মানে চার ভাগে শেয়ার কিনে নিছে ভোট দেওয়ার স্বার্থে। বোঝা গেছে? ওকে। জি এখন আপনি বলেন তাইলে এবিসি কি এক্ষেত্রে সে যদি তার হোল্ডিং এ না থাকতে চায় তাহলে কি করতে হবে বলেন তো? ধরেন এবিসি বললো যে না, আমার 20% শেয়ার সে কিনছে, কিন্তু আমি কেন সাবসিডিয়ারি হব? 80%-এর মালিক তো আমি, তাও কেন আমি সাবসিডিয়ারি হব? তাহলে সে আমি হোল্ডিংই হইতে হবে। তাহলে সে কি করতে পারে বলেন তো? পাঁচটা শেয়ার পাঁচটা শেয়ার অন্য কাউকে বিক্রি করে দিবে, তাদেরকে বলবে যে ভোট দেন। হয় বিক্রি করে দিবে, আর নইলে এবিসির ঘরে কি লোক নাই? ওই তো নিজের আছে। ফ্যামিলি মেম্বারদের দিয়ে এই দিবে। তো তার নিজের ফ্যামিলি, তার বউরে একটা দিব, জিরে একটা দিব, মার একটা দিব, শ্বশুরের একটা দিব, শাশুড়ের একটা দিব, শালার একটা দিব, ভাতিজার একটা দিব, তারপরে ভাতিজির একটা দিব, ওই গেল নি কতগুলা। ব্যাস। তার মানে এখানে কত সিস্টেম আছে আপনার, ঠিক আছে? এগুলা খুব সুন্দরভাবে বুঝে করতে হবে। ক্লিয়ার? আমরা বুঝতে পারছি? জি ভাই ওকে, এবিসি না কি না, তার এবিসি নিজের কে সিস্টার 80% শেয়ার থেকে দিবে? খোলার দরকার নাই তো। এবিসি ন্যাচারাল হিউম্যান দিয়েই করাইলো, প্রত্যেকটা হিউম্যান একটা করে ভোট দিতে পারবে না, তাইলেই তো হইলো। তো তার কনসার্ন কেন খোলা লাগবে? এবিসির ফ্যামিলি মেম্বার যারা আছে সবাইরে শেয়ার হোল্ডার বানাই ফেলবে একটা একটা করে। ধরেন এবিসি হইলো, এবিসি কোম্পানির মালিক হইলো ধরেন কথার কথা মিস্টার এক্স, হ্যাঁ? এখন এক্স চিন্তা করে তার বউ হয়তো তারা ছাড়ি চলে যাবে যদি বেশি শেয়ার দেয়। যদি চলে যায় তো বিল গেটস এর বউ তো বিল গেটস ছেড়ে দিছে না? তাহলে এবিসির কোম্পানির মালিক যদি কোনো কারণে এক্স এর ওয়াইফ এসে ওয়াই ওয়াই রে যদি 50% দিয়ে দেয়, বা ধরেন ধরেন এখানে 80টার মধ্যে 40টা দিয়ে দেয়, যদি চলে যায় তো এই কারণে কইলো কি তোমারে দিব একটা। এখন বাচ্চা যদি চলে যায় তাহলে বাচ্চারও দিব একটা। তারপর আবার বউয়ের আবার ভাই আছে, তারাও দিল একটা, তার শাশুড়িরে দিল একটা, এভাবে করে সবাই একটা একটা করে দিল। সমস্যা কি? একটা দিলেও তো একটা ভোট দিতে পারবে না? হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার তো না? ভাই Clear. জি হুম। এবার আসেন, দেখেন কত টুইস্ট, এ অল্প একটুর মধ্যে কত টুইস্ট আছে, এগুলো এখানে লেখা আছে নাই? হুম হুম এবার আমরা হোল্ডিং সাবসিডিয়ারি বুঝি গেছি না? বুঝছি? জি ভাই। জি জি ভাইয়া। ওকে, এবার শুধু দাগাইতে থাকেন, যা বুঝার এর থেকে আর কিছু বোঝানোর নাই, সব বোঝানো হয়ে গেছে। এবার দ্য সিচুয়েশন অফ এ সাবসিডিয়ারি কোম্পানি ক্যান বি লোকেটেড ফ্রম সাবসেকশন 2, 3, 4 অফ সেকশন 2, মানে সেকশন 2 এর সাবসেকশন 2, 3, 4 এটার কথা বলা হয়েছে। ইট ইজ এ কোম্পানি more than 50% of whose share capital or voting right is held by another company, অর্থাৎ এটা হচ্ছে সেই কোম্পানি যার 50% এর বেশি শেয়ার অথবা যার 50% এর বেশি ভোটিং রাইট অন্য কোম্পানির কন্ট্রোলে চলে গেছে, সেগুলাকেই সাবসিডিয়ারি বলা হয়। তার মানে একটু আগে আমরা যেগুলো বলছিলাম সেখানে সাবসিডিয়ারি কে ছিল?
এবিসি ABC এবিসি ছিল এবিসি শেষ। এবার হচ্ছে এ সাবসিডিয়ারি কোম্পানি মে বি এ পাবলিক প্রাইভেট অর নট ইভেন এ কোম্পানি এট অল উইদিন দ্য মিনিং অফ কোম্পানিজ অ্যাক্ট। মানে বলছে যে এটা তিন ভাবে হইতে পারে, প্রাইভেট হইতে পারে, পাবলিক হইতে পারে, অথবা কোম্পানিজ অ্যাক্টের আন্ডারে থাকা কোনো কোম্পানি না। তো আমরা তো বলছি কোম্পানিজ অ্যাক্টের আন্ডারে থাকা কোম্পানি না, এরকম অনেকগুলো আছে, যেমন কি চার্টার্ড কোম্পানিও আছে, যেমন কি স্ট্যাচুটরি কোম্পানিও আছে, এগুলো আছে না? এগুলাই কোম্পানিজ অ্যাক্ট দিয়ে হইছে? না হয় নাই। ওকে, এবার আসেন গ্রুপ হ্যাঁ কোম্পানি। ওপিসি কি হবে? না, ওপিসি হবে না। ওপিসির শেয়ার মাত্র একজন নামেই থাকবে, মাত্র একজন ব্যক্তি। ফার্ম ওপিসি হবে? শেয়ার মাত্র একজন ব্যক্তিই থাকবে, একজনের বেশি হইলেই আর ওপিসি হবে না, শেষ। ওপিসি কেন হয়েছে জানেন? ধরেন সাধু বাবা, ঠিক আছে, সাধু বাবা বললে সবাই চিনি যাবে, আর নাম টাম ভাঙাইলাম না। তো ধরেন জি সাধু বাবা চিন্তা করলো যে আমার এত হাজার হাজার কোটি টাকা আছে, এখন ওনারা নিয়ে গেছে না, দেখেন ওনার নিউজ চ্যানেলে বলতেছে যে দরবেশ সাধু বাবা, বাবা দরবেশ ধরা বাবা, খেয়েছে। কি? দরবেশ বাবা। আচ্ছা যাই হোক, মানে আমি ডিরেক্ট ভাবে বলি নাই, আপনারা বুঝিনি তো বুঝো। দেখেন এখন ধরেন সাধু বাবা ধরা খেয়েছে, ওনার টিভিতেই বলতেছে, ওনার চ্যানেলে ওনারা পৌঁছাইতেছে, তাইলে এবার চিন্তা করেন কি অবস্থা দেশের। তো এখন উনি কিভাবে মানুষকে বিশ্বাস করবে? তো উনি চিন্তা করলো কি যে যেহেতু আমি কাউরে বিশ্বাস করি না, তাইলে এই কোম্পানির একটা কোম্পানি একজনেই খুলতে পারবে, শেষ। তাইলে এরকম আইন চলে আসুক। তো এইভাবে আইনটা চলে আসছে, ঠিক আছে। তো যখন মানুষ কাউরে বিশ্বাস করে না, তখন 1% কোম্পানি খোলে, বুঝছেন জি নাকি? তাহলে বুঝেন ভাই নাই? সাবসিডিয়ারিটা কি ফার্ম হবে? ফার্ম হতে পারে? না না, সাবসিডিয়ারি কোনোদিন ফার্ম কিভাবে হবে? না এটা যে ফার্ম বললো বলতে নট না ইভেন এ তুমি। কোম্পানি, হুম, এখানে এখানে লেখা আছে নট ইভেন এ কোম্পানি। বলছে যে নট ইভেন এ কোম্পানি উইদিন দ্য মিনিং অফ কোম্পানিজ অ্যাক্ট। কোম্পানি, কিন্তু কোম্পানিজ অ্যাক্টের আন্ডারে কোম্পানি নেই, এই কথা বলছে। আচ্ছা আচ্ছা মানে একটু আগে আমরা বললাম না স্ট্যাচুটরি কোম্পানি, এটা কি কোম্পানিজ অ্যাক্টের আন্ডারে কোম্পানি? না চার্টার্ড কোম্পানি, এটা কি কোম্পানিজ অ্যাক্টের আন্ডারে কোম্পানি? না ভাই। না, এটা বলা হয়েছে, ঠিক আছে। কোম্পানি না, এটা তো বলে নাই। হুম হ্যাঁ হুম, হ্যাঁ আর দুইটা না, না না না। আচ্ছা, হুম হুম হুম। ওই এবার আসুন গ্রুপ কোম্পানি। হুম, গ্রুপ কোম্পানিজ কাকে বলে? বলছে the term group means set of individual associate firm or body corporate together in plural number which can exercise control over any other body corporate firm or trust। তার মানে এরা হচ্ছে একত্রিত হয়ে যখন অন্যের উপরে প্রভাব খাটায়। তো একটু আগে আমি যে বলছিলাম নোবেল প্রফেশনাল একাডেমি, তারা 4টা কোম্পানির দিয়ে আরেকজনের উপরে প্রভাব খাটাইতে গেছে না? গেছে কিনা? জি গেছে। তাইলে এই যে নোবেল প্রফেশনাল একাডেমি, এটাকে আমরা সংক্ষেপে যদি বলি, এটা নোবেল গ্রুপ হইতে পারে না? পারে। জি ভাইয়া। এই যে ধরেন যেগুলোর নাম বলছি, এগুলো কিন্তু সবের ওনারশিপে নোবেল প্রফেশনাল একাডেমির ওনারই আছে। তো আলটিমেটলি কি দাঁড়াইতেছে? এটাকে একটা গ্রুপ বলা যেতে পারে, নোবেল গ্রুপ। কিন্তু এই গ্রুপ অফ কোম্পানি সম্পর্কে কোথাও কোনো সংজ্ঞা দেয় নাই কোম্পানিজ অ্যাক্টে, ঠিক আছে। নোবেল মানে অর্থাৎ গ্রুপ অফ কোম্পানি সম্পর্কে আপনার কোম্পানিজ অ্যাক্টে কোনো সংজ্ঞা দেয় নাই, কোম্পানিজ অ্যাক্ট 1994। তবে ইন্ডিয়ান কোম্পানিজ অ্যাক্টে একটা সংজ্ঞা দিছে। বাংলাদেশি যে 1994 সালের কোম্পানিজ অ্যাক্ট আছে, এখানে কোনো সংজ্ঞা দেয় নাই। তো এখানে এটা বলা হয়েছে গ্রুপ অফ কোম্পানিজ ইজ কম্প্রাইজড অফ হোল্ডিং অফ এ ফিউ কোম্পানিজ টুগেদার উইথ ইটস সাবসিডিয়ারিজ এন্ড সাব সাবসিডিয়ারিজ। এবার তারা সব মিলে একত্রে একটা গ্রুপ অফ কোম্পানিজ হয়। গ্রুপ অফ কোম্পানিজ ইজ নট ডিফাইন্ড অর ইউজড বাই কোম্পানিজ অ্যাক্ট 1994। এটা 1994 এর একটা ডেফিনেশন দেওয়া হয় নাই। দ্য ইন্ডিয়ান কোম্পানিজ অ্যাক্ট 1956 has defined the same in the following term: two or more body corporates shall constitute a group of companies। ঠিক আছে, তার মানে আমরা বলতে পারি 1900 ধরেন পরীক্ষার সময় আসতে পারে যে গ্রুপ অফ কোম্পানিজ ইজ নট ডিফাইন্ড অর ইউজড বাই কোম্পানিজ অ্যাক্ট 1994। আপনি তো বলবেন ওমা গ্রুপ অফ কোম্পানিজ তো আছে, তাহলে তো কি হবে না হবে, তাহলে এটা তো পাইছি, যাই পরীক্ষা দিয়ে আসি। কিন্তু এটা 1994 এ দেয় নাই, দিছে কোথায়? 1956। 1956, তা আবার ইন্ডিয়ান কোম্পানিজ অ্যাক্টের, ঠিক আছে। জি ওকে, এবার একজনে আমাকে একটা কথা বলা একবার, আমি কিন্তু চ্যাট বক্স দেখি না খুব একটা, ঠিক আছে। তাও একজনেরটা কেমনে জানি চোখ পড়ছে, তাই দেখতেছি।
বলছেন যে ভাইয়া সাবসিডিয়ারি কোম্পানিটা আবার বুঝাইতেন। সাবসিডিয়ারি কোম্পানি হচ্ছে যেই কোম্পানির 50% বেশি শেয়ার অথবা ভোটিং রাইট অন্য কোনো কোম্পানির আন্ডারে আছে, তারে সাবসিডিয়ারি কোম্পানি বলে। তাইলে আমরা উদাহরণ দিছিলাম এবিসি কোম্পানির ভোটিং রাইট ছিল কার আন্ডারে? নোবেল গ্রুপের আন্ডারে, তাই না? তাইলে এখানে নোবেল গ্রুপ হয়ে গেল হোল্ডিং, আর এটা হয়ে গেল, বা নোবেল প্রফেশনাল একাডেমি হয়ে গেল হোল্ডিং, আর ওই যে এটা হয়ে গেল এবিসি হয়ে গেল সাবসিডিয়ারি। বুঝছেন এবার? যিনি প্রশ্ন জিজ্ঞেস করছেন, যার ক্ষমতা অন্যের কাছে চলে গেছে, যার ক্ষমতা, তারে বলা হয়েছে কি? সাবসিডিয়ারি। বোঝা গেছে? হ্যালো ভাই, যিনি প্রশ্ন করছেন Yes. একটু ইয়েস নো লেখেন না। হ্যাঁ, এবার দেখেন প্রাইভেট কোম্পানির সুবিধা। আচ্ছা আসেন, আমরা কি আজকের ক্লাসে নতুন কিছু পাইছি, নাকি যা পাইছি সব আমরা আগে জানতাম? কোনটা বলেন? না ভাই, কিছু নতুন পেয়েছি। আচ্ছা ওকে, যাক, আপনি যেহেতু বলছেন নতুন কিছু পাইছেন, তার মানে অনেকেই পাইছে। ওকে, না, নতুনই পাইছি ভাইয়া, হোল্ডিং দেখেন কোম্পানিটা পুরোপুরি মানে কিভাবে বোঝা করে গেল। আপনি চাইলে আরেকজনের হোল্ডিং আপনার সাবসিডিয়ারি বানাই ফেলতে পারেন, এটা পুরো সিস্টেমটা নতুন হইলো না? দেখেন হুম, 20% শেয়ার কিনা সে আরেকজনের হোল্ডিং হয়ে গেছে, তাইলে এটার জন্য কিন্তু আলাদা টুইস্ট লাগে। আবার তাকে হোল্ডিং থেকে ছাড়াইতে হলে আবার আপনাকে টুইস্ট করতে হবে কি, আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী পাইলে আমারও একটা শেয়ার দিবেন। একটাই তো দিতেছেন, বেশি তো দেন নাই। এই হচ্ছে বিষয়। তো এভাবে করার মাধ্যমে আপনি চাইলে অন্যের থেকে হোল্ডিংটারে ছুটাই ফেলতে পারেন। গেল। তাহলে আমরা একটা কাজ করি, যে 8:06 বাজে, তারাবির নামাজ হয়ে যাবে এখন, আমরা আজকের মতো এখানে ক্লাস শেষ করে দিই, কি বলেন? পরের ক্লাসে এখান থেকে ধরি। আমরা আর একটু দ্রুত যাবো, আজকে আমরা কিন্তু ঠিক মাত্র আছে। আধা ঘন্টা ক্লাস করাইছি বলতে গেলে, তাই না? জি 30 থেকে শুরু জি। করছি। তো কালকে আমরা হচ্ছে ইন টাইমে আসবো। আপনারা সবাই যদি ইন টাইম জয়েন করেন, আমি সব সময় ইন টাইমে আপনাদের ক্লাস নিতে পারবো। আর রাত 10টায় এই লিঙ্কে অ্যাকাউন্টিং ক্লাস হবে। খুবই জাঁকজমকপূর্ণ, নতুন অনেক কিছু থাকবে, যেটা আপনারা এর আগে অনেক সময় অনেকে পান নাই, অনেক কিছু থাকবে। তো এই ক্ষেত্রে হচ্ছে যে আসতে পারেন এটা রাত কি 10টায় আজকেই same হবে? লিঙ্কে। হুম, আজকেই। আজকে রাত 10টায় না? আজকে রাত 10টায়, হ্যাঁ। আর আমাদের সাথে কারা কারা থাকতে যাচ্ছেন কিন্তু পেইড মেম্বার না, তাইলে একটু হ্যান্ড রেজ করতে পারেন, বাট আমি আমাদের রেকর্ডিংটা আপাতত অফ করতেছি। আচ্ছা, কালকে কি বিজনেস ক্লাসটা হবে? কালকে হবে?